ঠিক আছে না? ভাই আপুরা কেমন আছো তোমরা সবাই? লেখে দেখো তো সব কথা শুনতে পাচ্ছ নাকি ক্লিয়ার? ভাই আপুরা কেমন আছো তোমরা সবাই? লেখে দেখো তো সব কথা শুনতে পাচ্ছ নাকি ক্লিয়ার? ঠিক আছে তো না? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম নাফিসা। তামান্না ঘুম থেকে উঠছো? উঠতে পারবার নাকি? আহসান, সেলিম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তোমরা কেমন আছো সবাই? তৌহিদ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। অঙ্কিতা, ঠিক আছে আপু। সবাই কি ঘুমাচ্ছে নাকি? উপস্থিতি কম। হ্যাঁ ভাইয়া, নয়ন ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? সবাই একটু তাড়াতাড়ি ইয়ে করে দাও, মেনশন দিয়ে দাও। বিপ্র, আদাব ভাইয়া। অনন্যা রহমান, ওয়ালাইকুম আসসালাম আপু। সুপর্ণা, আব্দুর রহমান, রাহাত, কি বলো? আরিফ হুসাইন মাসুদ, চলে আসছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো দেখো, তোমাদের আজকে পড়াবো হচ্ছে লোহিত রক্তকণিকা। ক্লাসের জন্য অ্যালার্ম দিয়ে রাখছিলা? আচ্ছা আচ্ছা, এত লেটেও ঘুম ভাঙবে না? বলো দেখি। প্রিন্স ভাই এখনো ঘুমাচ্ছে? তোমাদের প্রিন্স ভাই এখনো ঘুমাচ্ছে, অ্যালার্ম বন্ধ করে ঘুমাচ্ছে। সমস্যা নাই ভাইয়া, বোর্ডের সাইডের লেখাগুলো তোমাদের জন্য না, ওগুলো জাস্ট টপিক, কি কি পড়াবো প্রশ্নগুলা তোমাদের জন্য, সমস্যা হবে না ওইটা। হোসান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জয়শ্রী, আদব ভাইয়া। ঠিক আছে, দেখো শুরু করি। সবাই একটু মনোযোগ দাও। দেখো, লোহিত রক্ত কণিকা, তাই না? লোহিত রক্ত কণিকা তোমাদের আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা তোমরা তো সবাই জানো, গত ক্লাসে কি পড়িয়েছিলাম যে আমাদের রক্তরস, রক্তকণিকা। রক্তরসটা মোটামুটি আমি শেষ করেছিলাম গত ক্লাসে। আজকে তোমাদের লোহিত রক্তকণিকা শুরু করব। সেই রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকাটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ একটা রক্তকণিকা। তোমরা জানো যে আমাদের রক্তকণিকা 3 ধরনের: লোহিত রক্তকণিকা, তারপরে শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো এই তিন ধরনের রক্তকণিকার মধ্যে কিন্তু বেশি সব থেকে ভূমিকা রাখে লোহিত রক্তকণিকা। ঠিক আছে? তো এই লোহিত রক্তকণিকা নিয়ে আজকে আমরা পড়ব। সব ওকে না? সবাই শুনতে পাচ্ছ তো, তাই না? ঠিক আছে, তাহলে দেখো, এই লোহিত রক্তকণিকা তোমরা সবাই জানো রক্তের 3টা কণিকা: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আজকে শুরু করব লোহিত রক্তকণিকা।
তো এইখানে লোহিত রক্তকণিকার আরো দুইটা নাম লিখে রেখেছি, দেখো তোমরা বুঝতেই পারতেছো। লোহিত রক্তকণিকা নামটা হইতেছে বাংলা নাম, বাংলা নাম লোহিত রক্তকণিকা মানে লাল রক্তকণিকা। ইংলিশে সেটা কি বলবা? রেড ব্লাড কর্পাসল। তোমরা যেটা শর্টকাটে জানো সবাই যে আরবিসি, সবাই জানো হচ্ছে আরবিসি। এই যে তোমরা শর্টকাট মিনিংটা জানো যে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসল বা সেল। এই যে রেড ব্লাড কর্পাসল বা সেল, এটা তোমাদের হচ্ছে ইংলিশ নাম। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ নাম আছে তোমাদের, সেটা হচ্ছে দেখো কি, যে ইরিথ্রোসাইট। খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, এই টার্মটা তোমাদের সবাইকেই মনে রাখতে হবে যে ইরিথ্রোসাইট, ইরিথ্রোসাইট গ্রিক নাম লোহিত রক্তকণিকার কি নাম? ইরিথ্রোসাইট, ইরিথ্রোসাইট। অনুরূপভাবে শ্বেত রক্তকণিকার আছে লিউকোসাইট, অনুচক্রিকার আছে থ্রম্বোসাইট। এগুলো আমরা অন্যদিন পড়বো, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা তোমরা দেখো। তাহলে তিনটা নাম তোমরা পাইলা, লোহিত রক্তকণিকা বাংলা নাম, ইংলিশ নাম কি আরবিসি বা রেড ব্লাড কর্পাসল, আর গ্রিক নাম কি বা মেডিকেল টার্মে কি বলা হয়? ইরিথ্রোসাইট। ঠিক আছে, ইরিথ্রোসাইট। সবাই কি বুঝতে পারছো নামগুলো? নামগুলো কি সবাই বুঝতে পারছো ভাইয়া আপুরা? যে তোমার বাংলা হচ্ছে লোহিত রক্তকণিকা, ইংলিশ হচ্ছে রেড ব্লাড কর্পাসল বা আরবিসি, আর গ্রিক বা মেডিকেল টার্মে সেটাকে বলা হইতেছে ইরিথ্রোসাইট, ইরিথ্রোসাইট। ঠিক আছে, ইরিথ্রোসাইট। ওকে, তো এবার দেখো যে তোমার এগুলোর ফাংশন নিয়ে শুরু করবো আমরা। দেখো আরবিসি লোহিত রক্তকণিকা, কালার কেমন বলতো? বর্ণটা কেমন হবে? বর্ণ নামের সাথে বুঝতে পারতেছো লোহিত রক্তকণিকা, তাহলে এর কালারটা কেমন হবে? লাল বর্ণের, তাই না? কালার হবে তোমার লাল বর্ণ, যেহেতু লোহিত রক্তকণিকা। এরপরে কেন তোমার এই বর্ণটা লাল হয়? আমাদের রক্তের রং কেমন? লাল। আমাদের রক্তের রং কেমন? লাল, তাই না? রক্তের রং লাল। তো দেখো এই লালটা আসলে কেন হইতেছে, কিসের উপস্থিতির জন্য রক্ত লাল হয় বলো তো? সবাই একটু জানাও দেখি যে রক্ত কিসের জন্য লাল হয়? সবাই জানো এটা আশা করি। রক্ত কিসের জন্য লাল হয় জানাও দেখি, দ্রুত ফাস্ট। হ্যাঁ রাহাত ঠিক আছে ভাইয়া, হিমোগ্লোবিনের জন্য। তাহলে তোমার এই যে হিমোগ্লোবিন, হ্যাঁ ঠিক আছে, তোমার এই হিমোগ্লোবিনের জন্য রক্তের রং কেমন হয়? লাল হয়। হিমোগ্লোবিনের জন্য হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং কেমন হয়? লাল হয়, তাই তো? হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় এই হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন নিয়ে এখন আমরা পড়ব। ঠিক আছে, তাহলে বর্ণ কেমন? লাল। কেন লাল? হিমোগ্লোবিনের জন্য। তোমরা বলতে পারবা যে প্রতি, একটা প্রশ্ন করি, এই যে সবাই দেখবা যে বিশেষ করে মেয়েদের এই সমস্যাটা বেশি হয় যে মেয়েদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়। তো আমাদের একটা রেঞ্জ আছে, যে মেডিকেল টার্মে একটা রেঞ্জ আছে যে এত থেকে এতর মধ্যে হিমোগ্লোবিনটা থাকতে হবে রক্তের মধ্যে। ঠিক আছে, সে মানটা তোমার প্রতি 100 ml, প্রতি 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিন এর পরিমাণটা কত? হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ। ঠিক আছে, কত জানাও দেখি, কেউ জানো? প্রতি 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ, এটা গুরুত্বপূর্ণ একটা তোমাদের এমসিকিউ আসতে পারে। 16। হ্যাঁ নাফিসা সঠিক অ্যান্সার আপু, যে প্রতি 100 ml রক্তের মধ্যে তোমার হিমোগ্লোবিনের পরিমাণ 16 গ্রাম। এককটা মনে রাখবা, 16 গ্রাম। এই 16 গ্রামের নিচে চলে আসলেই তখন আমাদের সমস্যা হয়ে যায়। ঠিক আছে, রেঞ্জ আছে তো মোটামুটি গড় 16 গ্রাম
প্রতি 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের কাউন্ট 16 গ্রাম। এটা একটু সবাই মনোযোগ দিয়ে মাথায় রাখবা, মাথায় অবশ্যই রাখবা যে প্রতি 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 16 গ্রাম। ঠিক আছে, 16 গ্রাম। হ্যাঁ, 16 গ্রাম। আমির, হামজা, ঠিক আছে বন্ধু, তোমারটাও। তাহলে তোমার প্রতি 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ 16 গ্রাম। ঠিক আছে, এরপরে এই আসলে হিমোগ্লোবিনের কাজটা কি, এত কেন এটা গুরুত্বপূর্ণ? দেখো, এই হিমোগ্লোবিন এর কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ তোমরা সবাই জানো যে অক্সিজেন পরিবহন করা, অক্সিজেন পরিবহন করা। আর এই অক্সিজেন ছাড়া কিন্তু আমাদের জীবন কি অবস্থাটা দাঁড়াবে তোমরা সবাই জানো। বর্তমানে যে করোনা পরিস্থিতিতে দেখবা যে ম্যাক্সিমামেরই কিন্তু লাস্টে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, অক্সিজেনের অভাবে কিন্তু সে মারা যাচ্ছে। তো এই যে অক্সিজেন পরিবহনের কাজটা কে করে? রক্তে হিমোগ্লোবিন, এই যে লোহিত রক্তকণিকার একটা উপাদান হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা অক্সিজেন পরিবহন করে। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে কত অণু অক্সিজেন পরিবহন করে? ঠিক আছে, কত অণু অক্সিজেন পরিবহন করে? এই যে হিমোগ্লোবিনটা কত অণু, এই হিমোগ্লোবিনটা এক অণু হিমোগ্লোবিন কত অণু অক্সিজেন পরিবহন করে বলতে পারবা কেউ? কত অণু অক্সিজেন পরিবহন করে? কত অণু অক্সিজেন পরিবহন করে? এটা একটা প্রশ্ন। বাপ্পি 6 অণু না? নাফিসা সঠিক আপু, তোমারটা 4 অণু। ঠিক আছে, তাহলে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের এমসিকিউ আসতে পারে যে এক অণু হিমোগ্লোবিন কত অণু অক্সিজেনকে পরিবহন করতে পারে। অ্যান্সারটা হবে 4 অণু অক্সিজেন পরিবহন করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো কয়েকটা তথ্য আমরা জানলাম যে হিমোগ্লোবিনের জন্য রক্ত হয় লাল। ঠিক আছে, হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা। এক অণু হিমোগ্লোবিন কত অণু অক্সিজেন পরিবহন করে? 4 অণু অক্সিজেন পরিবহন করে। এবং প্রতি 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের কাউন্ট কতটুকু, পরিমাণ কতটুকু? 16 গ্রাম। ঠিক আছে, হ্যাঁ সবাই এটা মনে রাখবা, 4। ঠিক আছে ভাইয়া, এমআই রাজ 4, রিয়াজুল 4। ঠিক আছে ভাইয়া, সবাই ঠিক আছে। তাহলে তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ যে কত অণু অক্সিজেন পরিবহন করে? 4 অণু অক্সিজেন পরিবহন করে। ঠিক আছে, এরপরে আসো যে আসলে দেখো যে আমাদের যে এই যে হিমোগ্লোবিনটা কোথায় থাকে? লোহিত রক্তকণিকার মধ্যে থাকে, তাই না? লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। তাহলে ধরো তোমরা জানো কিন্তু যে লোহিত রক্তকণিকা একটা নির্দিষ্ট দিন পরে ভেঙে যায়, একটা নির্দিষ্ট দিন পরে ভেঙে যায়, সেটা আমি পরে বলতেছি। তো এই লোহিত রক্তকণিকা মানে তোমার এই আরবিসি যদি ভেঙে যায়, তোমার নিচের এই উপরেগুলো যদি আরবিসি গুলো ভেঙে যায়, তাহলে তুমি বলো তো তোমরা যে যদি আরবিসি ভেঙে যায় তাহলে তোমার হিমোগ্লোবিনের কি হবে? তার আগে আরেকটা কথা বলে নেই যে আসলে হিমোগ্লোবিনের গঠনটা। আচ্ছা দেখো, হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিন আমরা পড়লাম, হিমোগ্লোবিনটা আসলে কি? হিমোগ্লোবিনটা আসলে কি? হিমোগ্লোবিন কি করতেছে? অক্সিজেন পরিবহন করতেছে। কয় অণু অক্সিজেন পরিবহন করতেছে? 4 অণু অক্সিজেন পরিবহন করতেছে, তাই না? রক্তের এই হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং কেমন হচ্ছে? লাল হচ্ছে। তাহলে হিমোগ্লোবিনটা আসলে কি? দেখো, এটাকে ভাঙাইলে আমরা কি পাবো? দেখো, হিম প্লাস গ্লোবিন। দেখো ভাঙাইলে কি পাইতেছি? হিম প্লাস গ্লোবিন। তাহলে তোমার হিমোগ্লোবিন যদি কি বলে তাহলে বলবা হিম এবং গ্লোবিনের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাই হচ্ছে তোমার হিমোগ্লোবিন, তাই তো? হিম এবং গ্লোবিনের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাই তোমার হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে এখন প্রশ্ন, এই হিম কি আর এই গ্লোবিন কি? ঠিক আছে, হিম কি এবং গ্লোবিন কি? দেখো, তোমরা সবাই জানো যে গ্লোবিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন এই টাইপের নাম শুনছো না তোমরা? বলো তো অ্যালবুমিন, অ্যালবুমিন কি জিনিস, গ্লোবিউলিন কি জিনিস জানাও দেখি, এবং কোথায় থাকে বলো দেখি।
অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো কোথায় তোমরা পড়ছো? তোমরা ডিম খাও, সেই ডিমের মধ্যে যে প্রোটিন থাকে, অ্যালবুমিন প্রোটিন থাকে। হ্যাঁ, তাহলে তোমার অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন, তাই তো? তাহলে রক্তের মধ্যে এই যে লোহিত রক্তকণিকা, তার মধ্যে থাকতেছে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনকে ভাঙায় তুমি পাচ্ছ দুইটা উপাদান, একটা হিম আর একটা হচ্ছে তোমার গ্লোবিন। তাহলে এই গ্লোবিনটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে তোমার গ্লোবিন কি এক প্রকার প্রোটিন। ঠিক আছে, গ্লোবিন হচ্ছে এক প্রকার প্রোটিন। এরপরে তোমাদের কাছে প্রশ্ন, হিমটা তাহলে কি? হিমটা আসলে দেখো যে লৌহ বা আয়রন, মানে যে লোহা, তোমাদের ফেরাস ফেরিক তোমরা পড়ছো, লৌহ বা আয়রন ধারণকারী রঞ্জক। তাহলে তোমার কি বুঝলা যে তোমার হিমোগ্লোবিনকে ভাঙায় পাচ্ছি আমরা হিম এবং গ্লোবিন। এই হিমটা কি জিনিস? লৌহ বা আয়রন ধারণকারী রঞ্জক, এবং গ্লোবিনটা কি জিনিস? ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তাহলে দেখো হিম আসলে কি? লৌহ বা আয়রন ধারণকারী রঞ্জক। রঞ্জক মানে তোমরা সবাই জানো, রঞ্জক মানে হচ্ছে কালার। সেই কালারের মধ্যে কি আছে? একটা উপাদান আছে, একটা তোমার ধাতু বা পদার্থ আছে, সেই ধাতু বা পদার্থের নাম হচ্ছে লৌহ বা আয়রন। ঠিক আছে, তাহলে হিম কি জিনিস? লৌহ বা আয়রন ধারণকারী রঞ্জক পদার্থ। প্লাজমা প্রোটিন। ঠিক আছে অঙ্কিতা। আচ্ছা, তাহলে তোমার বিষয়টা কি দাঁড়ালো যে তোমার হিম কি জিনিস? লৌহ বা আয়রন ধারণকারী রঞ্জক পদার্থ। এবং গ্লোবিন কি জিনিস? ওয়ান কাইন্ড অফ প্রোটিন। ওয়ান কাইন্ড অফ প্রোটিন। ঠিক আছে, তাহলে এখন তুমি বলো যে তোমার আরবিসি মানে লোহিত রক্তকণিকা ভেঙে গেছে, তাহলে ভেঙে গেলে কি উৎপন্ন হবে? হিমোগ্লোবিনও ভেঙে যাচ্ছে। তাহলে হিমোগ্লোবিন যদি ভাঙে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হিম এবং গ্লোবিন দুইটা আলাদা হয়ে যাচ্ছে। হিম এবং গ্লোবিন দুইটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আলাদা হয়ে গেলে দেখো দুইটা উপাদান তুমি পাচ্ছ, হিম এবং গ্লোবিন। তাহলে এদের আসলে আবার কি হয়ে যাবে তখন? কারণ তোমার ওভারঅল লোহিত রক্তকণিকা ভেঙে গেছে, ভেঙে যাওয়া মানে কি? তোমার হিমোগ্লোবিনটাও ভেঙে যাওয়া। আর হিমোগ্লোবিনের আবার দুইটা অংশ, হিম এবং গ্লোবিন। তাহলে এই জিনিসগুলো আসলে ভাঙার পরে কোথায় যাবে বা এর অবস্থানটা কি হবে? দেখো, যেহেতু তোমার এখানে প্রোটিনটা দিয়েই শুরু করি, গ্লোবিন যেহেতু ওয়ান কাইন্ড অফ প্রোটিন, তাহলে প্রোটিন আমাদের দেহের জন্য ভালো উপাদান নাকি খারাপ উপাদান? অবশ্যই ভালো উপাদান। তাহলে প্রোটিনটা আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমাদের দেহের যেহেতু গুরুত্বপূর্ণ উপাদান, তাহলে সেটা দেহের মধ্যেই থেকে যাবে, তাই তো? তাহলে গ্লোবিন যেহেতু ওয়ান কাইন্ড অফ প্রোটিন, তাহলে এই প্রোটিনটা কি? যদি তোমার লোহিত রক্তকণিকা যদি ভেঙে যায়, মানে তোমার হিমোগ্লোবিন যদি ভেঙে যায়, তাহলে তোমার এই গ্লোবিনের সে পরিণত হয়ে যাচ্ছে, গ্লোবিন এবং হিমে পরিণত হচ্ছে। এই দুইটা উপাদান আসলে তখন আবার কি হয়ে যাবে? গ্লোবিন যেহেতু প্রোটিন, এই প্রোটিনটা কি আমাদের দেহের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রোটিন, তাহলে এই প্রোটিনটা দেহের মধ্যেই থেকে যাবে। ঠিক আছে, তাহলে গ্লোবিন প্রোটিনটা কি হবে? হিমোগ্লোবিন ভেঙে গেলে দেহের মধ্যেই থেকে যাবে। ঠিক আছে, দেহের মধ্যেই থেকে যায়। আবার তোমরা জানো যে দেহের মধ্যে যখন থাকবে সেটা কি হিসেবে থাকবে? কি কি জানো যে গ্লোবিন কি সরাসরি গ্লোবিন হিসেবেই থাকবে? দেখো, যেহেতু তোমার গ্লোবিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটিন, প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায় জানো কি? প্রোটিনের একক কি? কেউ কি বলতে পারবা যে প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? কমেন্টে জানাও দেখি, প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, সঠিক অ্যান্সার। প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। তাহলে তোমার আমাদের দেহের মধ্যে যখন এই গ্লোবিনটা থাকবে, সেটা প্রোটিন হিসেবে আর তখন থাকে না, সেটা অ্যামাইনো অ্যাসিড হিসেবে দেহের মধ্যে সে অবস্থান করে। পরবর্তীতে যখন আবার প্রয়োজন পড়বে, এই অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এসে মিলিত হয়ে আবার সে প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, তাহলে তোমার গ্লোবিনটা প্রোটিন হিসেবে দেহের মধ্যে প্রথমত অবস্থান করবে, দেন সেটা ভেঙে যে আবার অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। সেই অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের মধ্যে অবস্থান করবে, প্রয়োজন অনুযায়ী সেই অ্যামাইনো অ্যাসিডগুলো আবার মিলিত হয়ে প্রোটিন গঠন করবে। ঠিক আছে, তাহলে তোমার গ্লোবিনের কথাটা গেল। এরপরে আসো এই হিমটা আসলে কি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ যে দেখো হিম আসলে কি হবে। হিমোগ্লোবিন ভাঙার পরে একটা উপাদান আমরা পাইলাম হিম। এই হিমের আসলে কি অবস্থানটা দাঁড়াবে দেহের মধ্যে? সে কি দেহের মধ্যে থাকতে পারবে নাকি দেহ থেকে বের হয়ে যাবে? তোমরা কি কেউ জানো যে হিমটা কি দেহের মধ্যে থাকবে নাকি দেহ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে? দেখো, গ্লোবিনটা আমি বললাম দেহের মধ্যেই
দেহের মধ্যেই থাকে। গ্লোবিনটা কি দেহের মধ্যেই থাকে। হিমটা কি দেহের মধ্যে থাকতে পারবে? লিভারে যাবে নাফিসা, সব পুরোটাই লিভারে যায় না, কিছু যায় কিছু যায় না। বলো দেখি যে হিমটা কি দেহের মধ্যে থাকবে নাকি দেহ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে? গ্লোবিনটা তোমার দেহের মধ্যেই থাকতেছে, অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকতেছে। হিমটা কি দেহের মধ্যে থাকবে নাকি দেহ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে? তো দেখো তোমাদের এখন তোমার এই হিমের অংশটা পড়াই, গ্লোবিনটা তোমাদের পড়ানো হয়েছে। দেখো এখানে হিমের দুইটা অংশ, লৌহ ধারণকারী, রঞ্জক, তাই না? তাহলে তোমার হিমের দুইটা অংশ, একটা হচ্ছে তোমার রঞ্জক মানে কালার, সেই কালারের মধ্যে কি আছে? হিম বা আয়রন আছে, হিম বা আয়রন আছে, তাই তো? তাহলে দুইটা অংশ, হিমের দুইটা অংশ, একটা তোমার কি রঞ্জক, রঞ্জক অংশ, আর একটা কি অংশ? যে লৌহ অংশ, লৌহ বা আয়রনের অংশ। মানে এমন একটা হিম হচ্ছে এমন একটা কালার, যে কালারের মধ্যে তোমার একটা উপাদান থাকে, যে উপাদানটা হচ্ছে লৌহ বা আয়রন, ঠিক আছে? তাহলে দুইটা অংশ নিয়ে কিন্তু তোমার এখানে হিমটা গঠিত। তাহলে দেখো এই যে দেখো এই লৌহ, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো যে লৌহ বা আয়রন হচ্ছে কি ফেরাস, ফেরিক, এগুলা। তো এই লৌহ বা আয়রনটা আসলে ফেরিটিন হিসেবে পরিণত হবে, ফেরিটিনে পরিণত হবে, ফেরিটিন। লৌহ বা আয়রনটা কি হবে? ফেরিটিনে পরিণত হবে। লৌহ বা আয়রন কি হচ্ছে? লৌহ বা আয়রন ফেরিটিনে পরিণত হচ্ছে। ফেরিটিন, ওই যে ফেরাস, ফেরিক পড়ছো না, সেই ফেরিটিনে পরিণত হচ্ছে। তাহলে লৌহ বা আয়রন ফেরিটিনে পরিণত হচ্ছে এবং সেটা দেহের মধ্যে থাকতেছে, ঠিক আছে? এরপরে দেখো রঞ্জক অংশ। তো তোমরা সবাই জানো রক্তের রং কেমন? রক্তের রং কেমন? লাল। তো এই হিমের কালারটাও কেমন হবে? প্রাথমিকভাবে লাল হবে। তাহলে রঞ্জক অংশটা কেমন ছিল? প্রথমে লাল ছিল। তাহলে রঞ্জক অংশটা প্রথমে কেমন ছিল? লাল ছিল। তো এই লাল তো আর সে লাল থাকতে পারবে না, যেহেতু সে ভেঙে যাচ্ছে, তাহলে তার তো মেইন যে কালার সেটা তো আর থাকতে পারবে না। তখন কি হবে? এই লাল অংশটা ভেঙে লাল রংটা পরিবর্তন হয়ে লালের বদলে কি হবে? লালটা বদলে যে কি হবে? হলুদ হিসেবে হলুদে পরিণত হবে। তাহলে রঞ্জক অংশ তোমার আমাদের যে রক্তের রং লাল, তো প্রথমত তোমার এই রঞ্জকের কালারটা কেমন ছিল? লাল ছিল। যখন সে ভেঙে যাচ্ছে তখন তার লাল থাকতে পারবে না, তখন এই লালটা কিসে পরিণত হয়ে যাবে? কাতে পরিবর্তন হবে? হলুদ রঙে পরিবর্তন হবে, হলুদে পরিবর্তন হবে। তাহলে দেখো লাল ছিল হলুদ হয়ে যাচ্ছে। তোমরা সবাই জানো যে রক্তের মধ্যে একটা তোমার একটা উপাদানের পরিমাণ বেড়ে গেলে রক্তের কালারটা হলুদ হয়ে যায়, জন্ডিস হয়। কিসের জন্য জন্ডিস হয় বলো তো? রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হয়? বলতে পারবা? আমাদের সবার রক্ত লাল, কিন্তু এই লালের মাঝে যদি তোমার হলুদের প্রাধান্য চলে আসে, তখন আমাদের একটা সমস্যা সৃষ্টি হয়, জন্ডিস হয়। জন্ডিস এক প্রকার তোমার রোগ, সবাই জানো। তো এই যে হলুদ হয়ে যাচ্ছে, তখন এই হলুদ যে টার্ম, হলুদ কিসের জন্য হচ্ছে? একটা উপাদানের জন্য হলুদ হচ্ছে। এটা কি তোমরা জানো কেউ? হ্যাঁ, তোমার তাহলে দেখো কি হচ্ছে নাফিসা, ঠিক আছে আপু, যে তোমার রঞ্জক অংশ লাল ছিল প্রথমত, যেহেতু তোমার এটা ভেঙে যাচ্ছে তাহলে লালটাও বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কিসে পরিবর্তন হবে? হলুদ রঙে পরিবর্তন হচ্ছে। তাহলে লাল থেকে হয়ে যাচ্ছে হলুদ। তাহলে এই হলুদ যখন সে হলুদে যে যখন সে পরিণত হবে, তখন এর নাম হবে কি? বিলিরুবিন। ইম্পর্টেন্ট। তাহলে তোমার যখন লাল ছিল তখন তার নাম ছিল হিমোগ্লোবিন, যখন হলুদ হয়ে যাচ্ছে তখন তার নাম হচ্ছে বিলিরুবিন। বুঝতে পারছো কি? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। যখন রক্তের রং লাল তখন হচ্ছে কি? হিমোগ্লোবিন। যখন রক্তের রং লাল তখন হচ্ছে হিমোগ্লোবিন, আর যখন হলুদ হয়ে যাচ্ছে তখন তার নাম হচ্ছে বিলিরুবিন। তাহলে
খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে হিমোগ্লোবিন, বিলিরুবিন। তাহলে এই লাল অংশটা যখন পরিবর্তন হয়ে যায় হলুদে, তখন তার নাম হয়ে যায় বিলিরুবিন। তাহলে তোমরা চিন্তা করো, এই হলুদ বা বিলিরুবিন আমাদের জন্য কি, আমাদের দেহের জন্য কি উপকারী নাকি অপকারী? কারণ হলুদ দেখো, হলুদের যদি প্রাধান্য হয়ে যায় তখন কিন্তু জন্ডিস এই টাইপের সমস্যাগুলো দেখা যায়। তাহলে হলুদ অর্থাৎ তোমার এই বিলিরুবিনকে তুমি কি দেহের মধ্যে রাখবা নাকি দেহের মধ্যে থেকে বের করে দিবা? বলো দেখি। তাহলে তোমার এই বিলিরুবিনকে কি তুমি দেহের মধ্যে রাখবা নাকি দেহ থেকে বের করে দিবা? অবশ্যই দেহ থেকে বের করে দিব। তাহলে দেহ থেকে যখন বের করে দিব, কি হিসেবে বের হয়ে যাবে? ইউরিন অথবা স্টুল অর্থাৎ মলমূত্র এর মাধ্যমে দেহ থেকে রেচন প্রক্রিয়ায় তারা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এই বিলিরুবিনটা কি? ইউরিন মানে মূত্রের মাধ্যমে অথবা স্টুল মলমূত্রের মাধ্যমে দেহ থেকে রেচন প্রক্রিয়ায় তারা বাইরে নিষ্কাশিত হয়ে যাচ্ছে। তাহলে তোমার ওভারঅল আমি আবার বলতেছি, দুইটা অংশ, রঞ্জক অংশ এবং লৌহ অথবা আয়রন অংশ। এই লৌহ অথবা আয়রন অংশ কি ফেরিটিনে পরিণত হয়, সেটা উপাদান, যেহেতু গুরুত্বপূর্ণ উপাদান দেহের মধ্যেই থাকতেছে। আর রঞ্জক অংশটা কি হচ্ছে? রঞ্জক লালটা পরিবর্তন হয়ে যাচ্ছে কি হলুদ। এই হলুদটাকে তখন কি বলবো আমরা? বিলিরুবিন বলবো। আর এই বিলিরুবিন যেহেতু দেহের জন্য ক্ষতিকর একটা উপাদান, কারণ বেশি হয়ে গেলে জন্ডিস টন্ডিস এই সমস্যাগুলো হয়ে যাবে, এই কারণে এই বিলিরুবিনকে তখন দেহে থেকে বাইরে বের করে দিতে হয়। কি হিসেবে বাইরে, কার মাধ্যমে বাইরে চলে যাবে? ইউরিন বা স্টুলের মাধ্যমে, মানে মলমূত্রের মাধ্যমে রেচন প্রক্রিয়ায় বাইরে নিষ্কাশিত হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই কি বুঝতে পারছো? জানাও একটু। সবাই কি বুঝতে পারছো? তাহলে তোমার বিলিরুবিনটা যেহেতু দেহের জন্য ক্ষতিকর একটা উপাদান, সেটা কি হচ্ছে? ইউরিন বা স্টুলের মাধ্যমে, মলমূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে নিষ্কাশিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো মিশাই। এরপরে তোমার আমাদের যে লোহিত রক্তকণিকা মানে আরবিসি, আরবিসির আকারটা কেমন? মনে রাখবা আরবিসির আকার হচ্ছে বুড়ো মানুষের মুখের মতো। ঠিক আছে, কি বললাম? আরবিসির আকার হচ্ছে বুড়ো মানুষের মুখের মতো। ঠিক আছে, আরবিসির আকার কেমন? বুড়ো মানুষের মুখের মতো। ঠিক আছে, বুড়ো মানুষের মুখের মতো। আরবিসির আকার কেমন? জুনাইদ টি শার্টটা সুন্দর। ওকে ভাই। তাহলে আরবিসির আকার কেমন? বুড়ো মানুষের মুখের মতো। তাহলে মুখের মতো বুড়ো মানুষের, তাহলে তোমার দেখো বুড়ো মানুষের মুখ কেমন হয়? গোলগাল হয়, গোলগাল, গোলগাল। কিন্তু দেখবা বুড়ো মানুষের চোয়াল, মানে মুখের যে চোয়াল থাকে, সেই চোয়ালগুলো একটু বসানো থাকে, দুই ধার বসে যায়, তাই না? বুড়ো মানুষের দেখবা যে মুখের শেপটা গোলগাল, ঠিক আছে, কিন্তু তোমার যে দুই পাশে যে চোয়াল সেগুলো আসলে কিন্তু বসে যায়। তাহলে তোমার গোলগাল কিন্তু তোমার চোয়ালের কি হইতেছে? চোয়ালের দুই পাশ বসানো, তাই না? ভুল বলছি কি? বুড়ো মানুষের, তোমাদের দাদা বা নানা, তাদের দেখবা যে বুড়ো মানুষ হয়ে গেলে তাদের মুখের যে চোয়াল সেগুলো একটু তোমার বসে যায়, ভাঁজ হয়ে যায়, তাই না? তাহলে তোমার, তাহলে দেখো কেমন গোলগাল, কিন্তু তোমার তাদের চোয়ালের দুই পাশটা বসানো। তাহলে চোয়ালের দুই পাশ যদি বসানো হয়, তাহলে দেখো তোমার এটার শেপটা আসলে কি? দুই পাশ বসানো বলতে আমি বোঝাচ্ছি দ্বি অবতল। ফিজিক্সে তোমরা এটা ভালো মতো বুঝতে পারবা প্রিন্স ভাইয়ের কাছ থেকে, যে দ্বি অবতল, দ্বি অবতল মানে দুই পাশ বসানো। তোমরা উত্তল অবতল সবাই জানো, উত্তল বলতে তোমার এই শেপটাকে বোঝাচ্ছে, মানে দুদিকে উঁচু। আর দ্বি অবতল তখন কি হচ্ছে? তোমার কেমন শেপ? এই যে দুই ধারটা একটু ভাঁজ, এটাই তো দ্বি অবতল নাকি? যদি এটাকে চিন্তা করি তাহলে দ্বি অবতল মানে এরকম টাইপের কিছুটা। খারাপ হচ্ছে চিত্রটা।
এরকম টাইপের, মানে হ্যাঁ দ্বি অবতল, মানে তোমার হচ্ছে একটু তোমার দুই ধারটা বসানো, তাই না? তাহলে তোমার এখানে গুরুত্বপূর্ণ কিন্তু যে আমাদের আরবিসির আকারটা কেমন, দ্বি অবতল, গোলগাল দ্বি অবতল, গোলগাল থেকে আসছে গোলাকার এবং সেটা শেপ হইতেছে দ্বি অবতল। ঠিক আছে, 3 ডাইমেনশন আমি তো দেখাতে পারতেছি না, জাস্ট মনে রাখো দ্বি অবতল এবং গোলাকার। তো এই দ্বি অবতল হওয়ার সুবিধাটা আসলে কি, দ্বি অবতল হওয়ার সুবিধাটা আসলে কি তোমরা কি কেউ বলতে পারবা যে দ্বি অবতলটা হয়ে আমাদের আরবিসিটার কি সুবিধা হয়? দ্বি অবতল হওয়ার জন্য দেখো এটার চলাফেরাতে সুবিধা, চলাফেরা করতে সুবিধা হয়, চলাফেরা করতে সুবিধা হয়। কেউ যদি জিজ্ঞেস করে যে আরবিসি যে দ্বি অবতল এটার সুবিধাটা কি, আসলে চলাফেরা করতে এদের চলাফেরা করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে চলাফেরাতে সুবিধা হয় এই দ্বি অবতল গঠনের জন্য। এই যে দ্বি অবতল, এই দ্বি অবতল তোমার হচ্ছে এই কারণে তাদের চলাফেরা করতে সুবিধা হয়, জায়গাটা কম লাগে। দেখো যে এই যে এগুলো যদি তোমার রক্তের মধ্যে যায় তাহলে দেখো দুদিকে তোমার পেট মোটা, তাহলে পেট মোটা যাইতে গেলে কোনো জায়গায় ধমনী শিরার মধ্যে আটকায় পড়বে। আর দেখো এই শেপটা যদি একবার সে মাথাটা ঢুকাই দিতে পারে, দেখো পুরো বডিটা তার কিন্তু চিকন, তাহলে সচরাচর সে ভালো মতো চলাফেরা করতে পারবে, তাই তো? তাহলে তোমার হ্যাঁ গ্যাস ডিফিউশন বাড়ে, ঠিক আছে নাফিসা, এইটাও একটা তথ্য যে তোমার ধরে রাখতে পারে বেশি, ব্যাপন প্রক্রিয়ায় সুবিধা হয়, ঠিক আছে, বাট নর্মাল তোমার চলাফেরা করতে সুবিধা হয়, এটা একটু জেনে রাখো। তাহলে তোমার সুবিধা কি, চলাফেরা করতে সুবিধা হয়, ঠিক আছে। এরপরে তোমরা বলো দেখি যে আমাদের আরবিসি, এই আরবিসিতে কি তোমার নিউক্লিয়াস থাকে নাকি থাকে না? আরবিসিতে কি নিউক্লিয়াস থাকে নাকি থাকে না? আমাদের যে আরবিসি লোহিত রক্তকণিকা, এটা থেকে নিউক্লিয়াস থাকে? তোমরা সবাই জানো নিউক্লিয়াস কিন্তু একটা কোষের প্রাণ, তাই না? তাহলে এই আরবিসিতে কি তোমার নিউক্লিয়াস থাকে? নিউক্লিয়াস থাকে না, তাহলে এই আরবিসিটা হচ্ছে তোমার নিউক্লিয়াস বিহীন। আরবিসিটা হচ্ছে তোমার নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আরবিসি মানুষের অর্থাৎ তোমার ওভারঅল সব স্তন্যপায়ী, মনে রাখবা স্তন্যপায়ী, সকল স্তন্যপায়ী প্রাণীদের আরবিসি নিউক্লিয়াস বিহীন। কথাটা মনে রাখবা, সকল স্তন্যপায়ী প্রাণীদের আরবিসি নিউক্লিয়াস বিহীন। তোমাদের পুরনো এডিশনের বই একটা ভুল তথ্য দিয়েছিল যে তোমার বলা ছিল যে উটের রক্তে মানে উটের যে আরবিসি, সেই আরবিসিতে নিউক্লিয়াস বিদ্যমান, এরকম একটা তথ্য ছিল। তো আসলে এই তথ্যটা ভুল, যে আমাদের যে উটও তো স্তন্যপায়ীর মধ্যে পড়তেছে, তো এই উটের রক্তের মধ্যে মানে আরবিসির মধ্যে তাদেরও নিউক্লিয়াস থাকে না। তো এটা নতুন এডিশনের বই ঠিক করেছে যে নিউক্লিয়াস বিহীন। তাহলে উটের রক্ত, যদি তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন আসে যে তোমার উটের রক্ত কি কি নিউক্লিয়াস থাকে আরবিসির, বলবা যে নিউক্লিয়াস থাকে না। সকল স্তন্যপায়ী প্রাণীদের আরবিসি তোমার হচ্ছে নিউক্লিয়াস বিহীন। তবে এই যে উটের রক্তের ক্ষেত্রে তাদের তোমার যে আরবিসি যে শেপ একটু কিছুটা ভিন্ন টাইপের হয়, এই কারণে তোমার হয়তোবা দেখতে ভুলের জন্য প্রথমত হয়তোবা বইয়ে ছিল যে নিউক্লিয়াস আছে, কিন্তু ওভারঅল কি যে আমাদের সকল স্তন্যপায়ী প্রাণীদের আরবিসি হচ্ছে নিউক্লিয়াস বিহীন, উটেরও তোমার নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে। তাহলে উটের রক্তে কিন্তু নিউক্লিয়াস থাকে না, মাথায় রাখবা। উটের রক্তেও, উটের লোহিত রক্তকণিকার মধ্যেও তোমার নিউক্লিয়াস থাকে না, আমাদের মধ্যেও থাকে না, সকল স্তন্যপায়ীর মধ্যেই থাকে না, ঠিক আছে। তাহলে তোমার ওভারঅল সকল স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, নিউক্লিয়াস থাকে না। আচ্ছা বলো তো তোমার এই নিউক্লিয়াস না থাকার সুবিধাটা কি? নিউক্লিয়াস না থাকার সুবিধাটা কি? ধরো তোমার এই যে আরবিসির মধ্যে, সাপোজ ধরো এটা আমি আরবিসি দেখাইতেছি, আরবিসি তাদের শেপ দেখাইতেছি। তো ধরো যে নিউক্লিয়াস যদি থাকতো তাহলে এরকম অবস্থানে একটা নিউক্লিয়াস থাকতো, তাই না? তো নিউক্লিয়াস তো থাকে না,
তাহলে নিউক্লিয়াস না থাকার সুবিধাটা কি বলো দেখি। আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, এই নিউক্লিয়াস না থাকার সুবিধাটা কি এবং অসুবিধাটা কি বলতে পারবা? নিউক্লিয়াস না থাকার সুবিধাটা কি? দেখো, নিউক্লিয়াস থাকলে দেখো নির্দিষ্ট একটা জায়গা কিন্তু সে দখল করে নিত। যেহেতু তোমার নিউক্লিয়াস থাকে না, তাহলে নিউক্লিয়াস না থাকলে এই যে আমাদের আরবিসির প্রধান কাজই কি? অক্সিজেন পরিবহন করা। মানে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। তাহলে নিউক্লিয়াস যদি থাকতো সে নির্দিষ্ট একটা জায়গা কিন্তু দখল করে নিত। আর নিউক্লিয়াস না থাকার কারণে পুরো অংশটাই কি? হিমোগ্লোবিন এসব কণিকাগুলো দখল করে আছে। তাহলে হিমোগ্লোবিনের আবার কাজ কি? অক্সিজেন ধারণ করে অক্সিজেন পরিবহন করা। তাহলে নিউক্লিয়াস যেহেতু থাকে না, সেহেতু দেখো অক্সিজেন ধারণ ক্ষমতাটা কি হইতেছে? অক্সিজেন ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অক্সিজেন ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার নিউক্লিয়াস বিহীন হওয়ার সুবিধাটা কি? অক্সিজেন ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে। আরবিসির লোহিত রক্তকণিকার অক্সিজেন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এই নিউক্লিয়াসটা না থাকার জন্য। ঠিক আছে, তাহলে অক্সিজেন ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এটা তোমার কি সুবিধা? নিউক্লিয়াস না থাকার সুবিধা, অক্সিজেন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এরপরে যদি তোমার বলা হয় যে নিউক্লিয়াস না থাকার অসুবিধা কি, এগুলো কিন্তু বইয়ের মধ্যে নাই, তারপরেও তোমরা জেনে রাখো নিউক্লিয়াস না থাকার অসুবিধাটা কি। নিউক্লিয়াস না থাকার অসুবিধাটা কি? দেখো, তোমরা জানো যে আরবিসি কিন্তু তোমার নির্দিষ্ট টাইম পর কি ভেঙে যায়, বিভাজন হইতে আর পারে না। তাহলে নিউক্লিয়াস তোমরা সবাই জানো একটা কোষের প্রাণ কেন্দ্র বলা হয় তোমার কি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনটাই কিন্তু কোষের মেন বিভাজন। তোমরা সবাই জানো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, বলো দেখি, জানাও দেখি তোমরা নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ঠিক আছে নাফিসা আপু, যে বিভাজিত হবে না। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনোসিস। তো একটা কোষের বিভাজন বলতে কিন্তু মূলত নিউক্লিয়াসের বিভাজনকে বোঝায়, তাই না? তাহলে দেখো এই আরবিসির মধ্যে কিন্তু তোমার নিউক্লিয়াস থাকে না। তাহলে এই আরবিসি যখন তোমার পরিণত অবস্থায় হয়ে যাবে, তখন সে আর বিভাজন হইতে পারে না, তখন কি হয়? সে ভেঙে যায়। বুঝতে পারছো? তাহলে তোমার অসুবিধা কি? যে পরিণত অবস্থায় সে মানে আরবিসি আর বিভাজিত হতে পারে না। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস থাকার সুবিধাও জানলা, নিউক্লিয়াস থাকার অসুবিধাও জানলা। নিউক্লিয়াস না থাকার জন্য কি পরিণত অবস্থায় আরবিসিটার বিভাজন হইতে পারে না। তোমরা জানো যে নিউক্লিয়াসের বিভাজনটাই কিন্তু মূলত কোষের বিভাজন, কারণ কোষের কিন্তু প্রাণী হইতেছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, ক্যারিওকাইনোসিস অঙ্কিতা, ঠিক আছে আপু, ক্যারিওকাইনোসিস মৌ, ঠিক আছে আপু। আব্দুর রহমান, লেট করে আসছো। টিকটিকির রক্ত, এগুলো পরে অ্যান্সার করবো ভাইয়া। আচ্ছা, তাহলে তোমার না থাকার সুবিধা অসুবিধা গেল। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম পড়াবো তোমাদের, যে এই যে নিউক্লিয়াস, আচ্ছা নিউক্লিয়াস শেষ হইলো, এরপরে দেখো যে আরবিসিটা মানে লোহিত রক্তকণিকা আসলে কোথায় থেকে উৎপন্ন হয়। কোথায় থেকে উৎপন্ন হয়? তোমরা নরমালি ওভারঅল অ্যান্সারটা হইতেছে, দেখো যে কোথায় থেকে উৎপন্ন হয় জানো কেউ? যে আমাদের যে আরবিসি মানে তোমার এই লোহিত রক্তকণিকা কোথায় থেকে উৎপন্ন হয়? কোথা থেকে উৎপন্ন হয়? তোমার আমাদের যে অস্থি মজ্জা, এই যে আরবিসি দেখতে কেমন? লাল, তাই তো, লাল। তাহলে তোমার লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। সরাসরি আমি বলে ফেললাম যে লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। তাহলে আরবিসি কোথা থেকে উৎপন্ন হয়? লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। অস্থি মজ্জা আসলে কি জিনিস আমি বোঝাচ্ছি এখনই। তো অস্থি মজ্জা কোথা থেকে উৎপন্ন হয়? লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। অস্থি মজ্জা আবার দুইটা টাইপ আছে, একটা হলুদ অস্থি মজ্জা আর একটা তোমার লাল অস্থি মজ্জা। কোন অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়? লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। যেহেতু আরবিসির কালার কেমন লাল, তাহলে সে লাল থেকে উৎপন্ন হবে। তাহলে তোমার কই থেকে উৎপন্ন হয়? লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। এই যে তোমরা হাড় হাড্ডি খাও, এই হাড় হাড্ডির মুরগির মাংস খাইতেছো,
রাম খাইতেছো, রোজার মধ্যে খাওয়া দাওয়ার কথা না বলি, তো এই যে ধরো একটা হাড্ডি, এই হাড্ডির মধ্যে দেখবা যে ভিতরে লাল 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 থাকে, তাই না? ভিতরে লাল লাল কিছু তোমার উপাদান দেখবা, এই যে এগুলোকে তোমার বলা হইতেছে অস্থিমজ্জা। ঠিক আছে, ধরো এটা মাথা, তোমার এই হাড্ডির মধ্যে দেখবা ভিতরে এই যে এগুলো যেগুলো থাকে, যে উপাদানগুলো, সেগুলো তোমার বলা হইতেছে অস্থিমজ্জা। তো এই অস্থিমজ্জা দুই টাইপের, একটা লাল অস্থিমজ্জা, একটা হলুদ অস্থিমজ্জা। তো এই লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় হচ্ছে তোমার আমাদের লোহিত রক্তকণিকা। তো হলুদ অস্থিমজ্জা তোমরা একটা জানো যে, হ্যাঁ অস্থিমজ্জা, পিয়াস, ঠিক আছে ভাইয়া, অস্থিমজ্জা। তাহলে তোমার এই অস্থিমজ্জা আসলে দেখো যে তোমরা অনেকেই খাও, যে গরু, তারপরে খাসি, এগুলোর পা খাও, মানে পায়ে যে নিহারিকা বলে, তো এই নিহারিকাগুলো কিন্তু খাও। দেখো এই নিহারিকার মধ্যে দেখো, তো কিসের জন্য খাও বলো তো? আমাদের তোমরা অনেকেই খাও, দেখবা যে বৃদ্ধ মানুষরা বা বয়স্ক মানুষরা দেখবা যে বেশি বেশি খায়, যে তোমার গরুর বা তোমার খাসির তোমার এই যে হাড্ডিগুলা, পায়ের মধ্যে যে হাড্ডি থাকে সেগুলো নিহারি করে খায়, তাই না? তো আসলে এই নিহারি কেন খায় সবাই বলো দেখি, নিহারি কেন খায়? ক্যালসিয়াম, হ্যাঁ রেড বোন ম্যারো, ঠিক আছে আপু। এই আব্দুর রহমান ভাইয়া উল্টাপাল্টা কমেন্ট করো না। আহসান, দেখো তোমার এই যে নিহারি খাই আমরা বা সবাই খায়, দেখো কিসের জন্য খাইতেছে? ক্যালসিয়াম পাওয়ার জন্য, তাই না? ক্যালসিয়াম পাওয়ার জন্য। সবার বলে যে পায়ে ব্যথা হইলে এই যে ওগুলো খাও, ক্যালসিয়াম আছে অনেক, এই টাইপের কথাবার্তা তোমরা অনেকেই শুনেছো। তাহলে দেখো আসলে জিনিসটা আসলে অতটা কিন্তু সত্য না, মানে 100% যে তুমি ওখান থেকে উপকৃত হবা এমন কিন্তু না। কেন? দেখো এখানে অস্থিমজ্জা দুই টাইপের পাইলাম, একটা লাল অস্থিমজ্জা, একটা হলুদ অস্থিমজ্জা। তাহলে এই যে হাড়ের যে ভিতরে, এই হাড়ের ভিতরে কি থাকতেছে? দুই ধরনের অস্থিমজ্জা থাকতেছে, একটা লাল, একটা তোমার ধরো এগুলো ধরো যে হলুদ, এটা ধরো আমি দেখালাম হলুদ। এই লাল অস্থিমজ্জা থেকে কি উৎপন্ন হইতেছে? রক্ত উৎপন্ন হইতেছে, আরবিসি উৎপন্ন হইতেছে। আর এই হলুদ অস্থিমজ্জায় কি কাজ হইতেছে? হলুদ অস্থিমজ্জায় আমাদের যে ফ্যাট সেল বা চর্বি, এই টাইপের যে কণাগুলো রক্তের মধ্যে বিদ্যমান, সেগুলো এই হলুদ অস্থিমজ্জার মধ্যে যে জমা থাকে, বুঝছো? তো এই যে হাড়ের মধ্যে লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হইতেছে রক্ত, মানে আরবিসি, আর এই হলুদ অস্থিমজ্জার মধ্যে কাজ কি হইতেছে? যে আমাদের ফ্যাট সেল বা চর্বি দানা, এই দানাগুলো এই হলুদ অস্থিমজ্জার মধ্যে যে অবস্থান করতেছে। তাহলে তুমি এখন চিন্তা করো, আমরা যে ওই যে যখন হাড়গুলো খাইতেছি, তাহলে তোমার আসলে কি খাইতেছি? ওভারঅল চর্বি খাইতেছি, ফ্যাট খাইতেছি, তাহলে এগুলো কি ভালো হবে নাকি ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। তাহলে তোমার যদি ক্যালসিয়াম নিতে চাও কেউ, তাহলে কি খাবা বলো তো? যদি কেউ ক্যালসিয়াম নিতে চাও হাড় হাড্ডি থেকে, তাহলে হাড় হাড্ডির কি খাবা? ভিতরে যে উপাদানগুলো ঘেলু থাকে সেগুলো খাবা, নাকি কি খাবা বলো দেখি? বিপ্র, ঠিক আছে, ক্যালসিয়াম হাড়ের মধ্যে থাকে না, হাড় খাবো, ঠিক আছে। মানে তোমার যদি তুমি ক্যালসিয়াম নিতে চাও, তখন কি করবা? হাড়টাকে গুঁড়া করবা, গুঁড়া করে ডিমের মধ্যে দিয়ে দিয়ে ডিম ভাজির মধ্যে হাড়ের গুঁড়া দিয়ে খাবা, তাহলে এই হাড় থেকে ক্যালসিয়াম পাবা, ঠিক আছে। তাহলে তোমার হাড়ের মধ্যে থেকে কিন্তু তোমার সরাসরি ক্যালসিয়াম পাবা না, এই হাড়ের ভিতরে যেগুলো থাকে সেগুলোতে কিন্তু ক্যালসিয়াম সেভাবে থাকে না। তাহলে তুমি যেগুলো খাবা তখন দেখো ক্ষতি হইতেছে, যে চর্বি খাইতেছো বা ফ্যাট খাইতেছো, তাহলে এই ফ্যাট বা চর্বি কিন্তু দেহের জন্য ক্ষতি করে, তোমরা সবাই জানো। তাহলে তুমি সেখান থেকে যদি ক্যালসিয়াম পেতে চাও, তাহলে এই হাড় গুলোকে গুঁড়া করে ডিম ভাজির মধ্যে দিয়ে খাবা, ঠিক আছে। বাসায় ট্রাই করতে পারো আজকে ইফতারের সময়, যে ডিম ভাজির মধ্যে দিয়ে খাবা, ঠিক আছে। তাহলে দেখো এই যে লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হইতেছে আমাদের রক্ত, তাই না? লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হইতেছে আমাদের লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার মধ্যে তোমার দেখো এই লাল অস্থিমজ্জার মধ্যে একটা কোষ থাকে, তাকে বলা হয় স্টেম কোষ, খুবই গুরুত্বপূর্ণ, স্টেম কোষ। লাল অস্থিমজ্জার মধ্য থেকে কি উৎপন্ন হয়? আরবিসি উৎপন্ন হয়। তাহলে তোমার লাল অস্থিমজ্জার মধ্যে তো কোষ আছে, সেই কোষগুলোকে কি বলা হয়? স্টেম কোষ বা স্টেম সেল। এই স্টেম সেল থেকে উৎপন্ন হয় তোমার আমাদের এই আরবিসি গুলো, বুঝতে পারছো কি?
রমজানের স্পেশাল রেসিপি। হ্যাঁ হ্যাঁ, নাফিসা ট্রাই করতে পারো আপু। তাহলে তোমার এই লাল অস্থি মজ্জার কোষ থেকে আমাদের কি উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। কিন্তু এই লাল অস্থি মজ্জারও তো কোষের একটা নাম আছে, সেই নামটাকে বলা হয়েছে স্টেম কোষ বা স্টেম সেল, যেখান থেকে উৎপন্ন হয় তোমার কি আমাদের লোহিত রক্তকণিকা। ঠিক আছে, তো এই স্টেম সেল বা স্টেম কোষ বলার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ যে স্টেম কোষ বলার কারণ কি। এটাকে স্টেম কোষ বলতে আবার তোমাদের বোঝায় যে যে কোষটা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোষে কনভার্ট হইতে পারে। ঠিক আছে, স্টেম কোষ বলার কেন বলা হলো একে, যে এই স্টেম কোষটা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোষে পরিণত হইতে পারে। ধরো তোমার আরবিসি শর্ট, লোহিত রক্তকণিকার ঘাটতি, তখন কি হইতেছে এই স্টেম কোষটা লোহিত রক্তকণিকার মানে আরবিসির কোষে কনভার্ট হয়ে যাচ্ছে, রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এই স্টেম কোষ থেকে তখন আরবিসি উৎপন্ন হইতেছে, তাহলে তোমার দেহের ঘাটতি পূরণ হচ্ছে আরবিসি। ঠিক আছে, তাহলে তোমার স্টেম কোষ কেন বলা হইতেছে? এই স্টেম কোষটা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোষে কনভার্ট হইতে পারে তথা রূপান্তরিত হইতে পারে। এই কারণেই এই যখন তোমার দেহের মধ্যে ঘাটতি, তখন এই স্টেম কোষটা রূপান্তরিত হয়ে কিসে হয়ে যাচ্ছে? আরবিসির কোষে পরিণত হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। হাড্ডিটা গুঁড়া করবা কিভাবে? মেশিনের মধ্যে দিয়ে গুঁড়া করো ভাই। তুমি মুরগির হাড্ডি খাও তাহলে। জয়, তাহলে তুমি মুরগির হাড্ডি খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আশা করি বুঝতে পারছো। তো দেখো এখানে আবার একটা প্রশ্ন আছে যে লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে লাল অস্থি মজ্জা কই থেকে উৎপন্ন হয়? লাল অস্থি মজ্জার মধ্যে কি থাকে? স্টেম কোষ থাকে। সেই স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। স্টেম কোষ কি জিনিস? সে নিজে যে কোনো কোষে কনভার্ট হইতে পারে। যখন ঘাটতি তখন সে লোহিত রক্তকণিকার কোষে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এরপরে এই যে আরবিসি তৈরির যে প্রক্রিয়া, তাহলে তোমার লোহিত রক্তকণিকা কই থেকে উৎপন্ন হইতেছে? লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হইতেছে। কোন প্রক্রিয়ায় উৎপন্ন হবে? একটা প্রক্রিয়ার নাম আছে, প্রক্রিয়ার নামটা দেখো যে প্রক্রিয়ার নাম কি, কোন প্রক্রিয়ায় এই আরবিসি তথা লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। নামটা খুবই সুন্দর নাম, ইরাইথোপোয়েসিস। ইরাইথোপোয়েসিস প্রক্রিয়ায় এই আরবিসিটা তৈরি হয়। তোমরা একটু আগে প্রথমেই তোমাদের জানাইলাম, দেখো এই যে ইরাইথোসাইট, আরবিসির তথা লোহিত রক্তকণিকার একটা নাম ইরাইথোসাইট, তাই তো? ইরাইথোসাইট। তো এই ইরাইথোসাইট দেখো ইরাইথো, এখানে টার্মটা কিন্তু দেখো ইরাইথ্রো, সাইট কথাটা আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো ইরাইথো, তাহলে ইরাইথো মানেই তোমার কি? লাল লোহিত রক্তকণিকা। আর দেখো এখানে আবার একটা টার্ম আছে পোয়েসিস। তোমরা একটু জেনে রাখো যে পোয়েসিস বা জেনেসিস, এই দুটো টার্ম মানে বোঝায় যে তৈরি করার প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে তোমার দেখো ইরাইথোপোয়েসিস, তাহলে কি পোয়েসিস মানে কি বললাম? তৈরি করার প্রক্রিয়া। জেনেসিস মানে কি বললাম? তৈরি করার প্রক্রিয়া। তোমার ইরাইথোপোয়েসিস জায়গায় ইরাইথোজেনেসিসও বলা যাবে, কিন্তু যেহেতু নাই তোমরা এটাই পড়ো। তাহলে পোয়েসিস মানে তৈরি করার প্রক্রিয়া। তাহলে আরবিসি তৈরি করার প্রক্রিয়াকে কি বলবা? আরবিসি যেহেতু একটা নাম ইরাইথো, তাহলে তার সাথে পোয়েসিস লাগাই দিবা। পোয়েসিস মানে যে কোনো জায়গায় তোমরা পাবা, পোয়েসিস মানে তৈরি করার প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আরবিসি তৈরি করার প্রক্রিয়ার নাম কি? ইরাইথোপোয়েসিস প্রক্রিয়া। ঠিক আছে, ইরাইথোপোয়েসিস প্রক্রিয়া। তাহলে ইরাইথোপোয়েসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় আরবিসি। ওকে, এরপরে তোমাদের যদি আমি বলি যে এখানে একটা হরমোন কাজ করে, এই প্রক্রিয়াকে তোমার উদ্দীপ্ত করতে, সহযোগিতা করতে একটা হরমোন ভূমিকা রাখে। সেই হরমোনটার নাম কি তোমরা জানো? ঠিক আছে আপু, ফাতেমা খাতুন, ইরাইথোপোয়েসিস প্রক্রিয়া। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আপু। দেখো এই ইরাইথোপোয়েসিস প্রক্রিয়ায় উৎপন্ন হইতেছে আরবিসি তথা লোহিত রক্তকণিকা। তো এখানে একটা হরমোন ভূমিকা পালন করতেছে, সেই হরমোনের নাম দেখো, নামের সাথে মিল আছে। ইরাইথোপোয়েসিস, হরমোনটার নাম হবে ইরাইথোপোয়েটিন
পোয়েটিন, এখন নাম অনেক কাছাকাছি। ইরাইথোপোয়েসিস প্রক্রিয়ায় উৎপন্ন হইতেছে লোহিত রক্তকণিকা। যে হরমোনটা এখানে ভূমিকা রাখতেছে তার নাম হইতেছে ইরাইথোপোয়েটিন হরমোন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা, যে কোন হরমোন ভূমিকা রাখে? ইরাইথোপোয়েটিন হরমোন ভূমিকা রাখে ইরাইথোপোয়েসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, এখন তোমাদের কাছে প্রশ্ন যে আসলে এই ইরাইথোপোয়েটিন হরমোনটা কোথা থেকে উৎপন্ন হয়? মাথা থেকে উৎপন্ন হয়? কোথা থেকে উৎপন্ন হয় কি জানো? যে আসলে আমাদের এই ইরাইথোপোয়েটিন হরমোনটা কোথা থেকে উৎপন্ন হয়? ইরাইথোপোয়েটিন হরমোনটা কোথা থেকে উৎপন্ন হয়? শেষ করব ভাই, একটু দাঁড়াও। হ্যাঁ, কিডনি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে আসলে ইরাইথোপোয়েটিন হরমোনটা কোথায় থেকে উৎপন্ন হয়? কোথায় থেকে উৎপন্ন হয়? ঠিক আছে, কোথা থেকে উৎপন্ন হয়? কিডনি তথা বৃক্ক। এই বৃক্ক থেকে এই ইরাইথোপোয়েটিন হরমোনটা তোমার কি ক্ষরণ হয়, বৃক্কে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে তোমার খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেখো রক্ত উৎপন্ন হইতেছে কোথায়? অস্থিমজ্জায়। কিন্তু এই অস্থিমজ্জার কোষগুলোকে ইরাইথোপোয়েসিস প্রক্রিয়ায় হেল্প করতেছে একটা হরমোন, যার নাম ইরাইথোপোয়েটিন হরমোন। যে হরমোনটা কোথায় থেকে আসতেছে? বৃক্ক বা কিডনি থেকে আসতেছে। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে আমাদের যে লোহিত রক্তকণিকার যে হরমোন সেটা কোন অঙ্গ থেকে ক্ষরণ হয়? বৃক্ক বা কিডনি থেকে ক্ষরণ হয়। ঠিক আছে, বৃক্ক বা কিডনি থেকে ক্ষরণ হয় কি? ইরাইথোপোয়েটিন হরমোন। তাহলে আসলে কিভাবে এটা হেল্প করে দেখো। সাপোজ ধরো তোমার রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কমে গেছে। সাপোজ ধরো রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, বিভিন্ন কারণে কমতে পারে, আমি কারণগুলো একটু পরে বলতেছি। সাপোজ ধরো ব্লাডের মধ্যে তোমার অক্সিজেনটা কমে গেছে। কিভাবে আসলে ইরাইথোপোয়েটিন হরমোনটা ভূমিকা রাখে সেটা আমি তোমাদের দেখাইতেছি। সাপোজ ব্লাডের মধ্যে অক্সিজেন লেভেলটা কমে গেছে, এই চিহ্ন দিয়ে আমি কম বুঝাইতেছি, মানে ডাউন মানে কমে গেছে, বুঝছো? তাহলে তোমার ব্লাডের মধ্যে ধরো অক্সিজেন লেভেলটা কমে গেছে, অক্সিজেন লেভেলটা কমে গেছে। তাহলে কমে গেলে কি হইতেছে? এই ব্লাড তো কিডনির মধ্যে দিয়ে কি হয়? ফিল্টার হয়, পরিস্রাবন হয়, তাই না? কিডনির মধ্যে দিয়ে অতিক্রম করে। তাহলে দেখো ব্লাডের মধ্যে যদি অক্সিজেন কমে যায়, এই ব্লাডগুলো যখন কিডনির মধ্যে যাবে, কিডনি তখন কি সেটা টের পাবে? কিডনি কি বুঝতে পারবে? কিডনি সেটা কি বুঝতে পারে যে ব্লাডের মধ্যে অক্সিজেন কমে গেছে। কিডনি তোমার কি পারে? বুঝতে পারে যে ব্লাডের মধ্যে অক্সিজেন কমে গেছে। আর যখন সে বুঝতে পারে ব্লাডের মধ্যে অক্সিজেন কমে গেছে, তাহলে অক্সিজেন বাড়াতে হবে। অক্সিজেন বাড়ানো মানে কি? আরবিসি বেশি উৎপন্ন করতে হবে। আরবিসি বেশি উৎপন্ন করা মানে কি? ওই যে তোমার অস্থিমজ্জার মধ্যে তোমার কাজটাকে দ্রুত বলবে যে তুই তাড়াতাড়ি উৎপন্ন কর, তাড়াতাড়ি উৎপন্ন কর, কারণ আমার অক্সিজেনের ঘাটতি, অক্সিজেন লাগবে। বুঝতে পারছো? তাহলে তোমার ব্লাডের মধ্যে যখন অক্সিজেন কমে যায়, কিডনি তখন তা বুঝতে পারে। আর যখন কিডনি বুঝতে পারে তখন কি করে? কিডনি থেকে একটা হরমোন ক্ষরণ হয়, তার নাম কি? ইরাইথোপোয়েটিন হরমোন। এই হরমোনের ক্ষরণটা তখন কিডনি আমার বাড়ায় দেয়। কি বুঝলা? যে ব্লাডের মধ্যে যখন অক্সিজেন লেভেলটা কমে যায় তখন কিডনি কি করে? সেটা বুঝতে পারে কি করে? এই যে ইরাইথোপোয়েটিন হরমোনটা বাড়ায় দেয়, ক্ষরণটা বাড়ায় দেয়। মানে রক্তের মধ্যে তোমার এই হরমোনটা তখন সে বেশি বেশি ক্ষরণ করে, বেশি বেশি নিষ্কাশন করে। ঠিক আছে, যখন এই যে এই হরমোনটা ক্ষরণ হইলো, তখন এই হরমোনটা কি হবে? এই যে রক্ত হয়ে কোথায় যাবে? এই যে তোমার একটু আগে যেটা বললাম, যে ধরো একটা হাড্ডি, এই হাড্ডির মধ্যে তোমার এই যে অস্থিমজ্জা থাকে, এই হরমোনটা তখন কি হইতেছে? এই অস্থিমজ্জার মধ্যে চলে আসতেছে। অস্থিমজ্জা এসে কি করতেছে? অস্থিমজ্জার মধ্যে যে স্টেম কোষ ছিল, এই কোষগুলোকে কি করবে? উদ্দীপ্ত করবে, মানে উদ্দীপনা দিবে যে তুই তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি অক্সিজেনের ঘাটতি আছে, তুই তাড়াতাড়ি আরবিসি কণিকা উৎপন্ন কর। তাহলে বেশি যত আরবিসি কণিকা উৎপন্ন করবে, বেশি কি করবে? তখন অক্সিজেন সে নিয়ে আসতে পারবে, ক্যারি করতে পারবে, বহন করতে পারবে। তো দেখো তাহলে কি হইতেছে? ব্লাডের যখন অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, কিডনি তখন বুঝতে পারে। আর কিডনি বুঝতে পারা মানে কি? তখন সে ইরাইথোপোয়েটিন হরমোনটা ক্ষরণ বাড়ায় দেয়। বাড়ায় দিলে এই হরমোনটা কি হইতেছে? ব্লাড হয়ে এই অস্থির মধ্যে ঢুকে যাচ্ছে, মানে হাড্ডির মধ্যে ঢুকে যাচ্ছে। এই হাড্ডির মধ্যে কি আছে? অস্থিমজ্জা আছে। অস্থিমজ্জার কোষগুলোকে কি করতেছে? সে উদ্দীপ্ত করতেছে, উদ্দীপনা জাগাইতেছে। তাহলে উদ্দীপনা জাগানো মানে কি? সে একটু সজাগ হইতেছে, সজাগ হয়ে তখন কাজটা কি করতেছে? দ্রুত করতেছে। ঠিক আছে, কাজটা যখন দ্রুত করতেছে তখন কি হইতেছে? প্রক্রিয়াটা তাড়াতাড়ি হইতেছে। প্রক্রিয়াটা তাড়াতাড়ি হওয়া মানে কি? ইরাইথোপোয়েসিস প্রক্রিয়া তাড়াতাড়ি হওয়া মানে কি? বেশি বেশি কি রক্তকণিকা উৎপাদন হওয়া। তখন কি এই যে অক্সিজেনের যে তোমার যে আরবিসির ঘাটতি ছিল সেটা ফিল আপ হয়ে যায়, তথা অক্সিজেনের ঘাটতিটাও ফিল আপ হয়ে যায়। কারণ কি? আরবিসি অক্সিজেনটা ক্যারি করে বা বহন করে। শারিফ, বারবার একই কমেন্ট করো না ভাইয়া।
ঠিক আছে, বৃক্ক, শারীর, ঠিক আছে ভাই। তাহলে তোমার আশা করি বুঝতে পারছো। আবার ধরো যে তোমার ব্লাডের মধ্যে অক্সিজেন লেভেলটা বেশি, সাপোজ ধরো ব্লাডের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন আছে, তাহলে পর্যাপ্ত অক্সিজেন থাকলে কি ইরেথ্রোপয়েটিন হরমোনটাকে বেশি বেশি ক্ষরণ করবে? না, তখন সে কি করবে? কম ক্ষরণ করবে। আর কম ক্ষরণ করা মানে কি? কম ব্লাডের মধ্যে আসা। আর ব্লাডের মধ্যে কম আসা মানে কি? এই যে তখন এইখানে ভালো মতো পৌঁছাতে পারবে না। আর ভালো মতো পৌঁছাতে না পারলে বেশি বেশি তখন কি? রক্ত উৎপন্ন হবে না। রক্ত বেশি থাকাও ক্ষতি, কম থাকাও ক্ষতি, একটু পরে তোমরা জানতে পারবা। বুঝতে পারছো? তাহলে তোমার এই প্রক্রিয়ায় আমাদের অস্থিমজ্জার মধ্যে তোমার লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা। বুঝতে পারছো এই পর্যন্ত সবাই? জানাও দেখি ভাই আপুরা, সবাই কি বুঝতে পারছো নাকি এই পর্যন্ত? নেক্সট ক্লাস জানাই দেব আপু। আচ্ছা, আর একটু বাকি আছে টপিকস। এখানে একটু দেখো, কথা বলে নেই। একটু আগে তোমাদের আমি বললাম যে আর একটু দাঁড়াও, 5টা মিনিট দাও আমাকে, তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, তোমার যে অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়, তাহলে আমার একটা প্রশ্ন যে তোমার এই হাড় গুলো কি যখন একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে আছে, বা কেবল ধরো ভ্রূণ অবস্থা, কেবল ধরো নিষেকের পরে জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ হয়েছে, তখন কি তার দেহের মধ্যে হাড় আছে? বা মায়ের পেটের মধ্যে যখন সে থাকে, তখন কি তার হাড় গুলো ততটা ম্যাচিউর, ততটা কি পরিণত? যদি পরিণত না হয়, তাহলে কি তার দেহের মধ্যে রক্তটা আসলে কই থেকে উৎপন্ন হবে বলো দেখি? আমার প্রশ্নটা কি বুঝতে পারছো? যে তোমাদের আমি বললাম যে আমাদের অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। অস্থি মানে এই হাড্ডি, এই ধরো হাড্ডি যেটা তোমার আমার আছে, কিন্তু একটা বাচ্চা, যে বাচ্চাটা ধরো মায়ের পেটের মধ্যে আছে, তার দেহের মধ্যে কি এই হাড্ডিটা ততটা স্ট্রং, বা ততটা কি ম্যাচিউর, ততটা কি পরিণত? না, পরিণত না। তাহলে কি তার দেহের মধ্যে রক্ত আসলে কই থেকে উৎপন্ন হবে? এই তার দেহের মধ্যে যেহেতু হাড্ডিগুলো ততটা ম্যাচিউর না, পরিণত না, তাহলে কই থেকে উৎপন্ন হবে বলো দেখি? মায়ের কাছ থেকে আসবে নাকি তার দেহে উৎপন্ন হবে? জানাও দেখি যে তার দেহ থেকে কি উৎপন্ন হবে? প্রশ্নটা কি বুঝতে পারছো? আমি বললাম যে তোমার আমার হাড়গুলো স্ট্রং, শক্ত, মানে ম্যাচিউর, তাহলে আমাদের হাড়ের মধ্যে তোমার এই অস্থি মজ্জাগুলো আছে। তাহলে আমাদের হাড়ের অস্থি মজ্জা থেকে উৎপন্ন হইতেছে আরবিসি। কিন্তু একটা বাচ্চা ধরো বেবি, বা ধরো ভ্রূণ অবস্থায় কেবল সে আছে মায়ের পেটের মধ্যে, তখন কি তার দেহের, ধরো মায়ের পেটের মধ্যে আছে, তখন কি তার দেহের মধ্যে এই হাড়গুলো ভালো মতো থাকে? মানে কি তার হাড়গুলো কি ততটা স্ট্রং বা ম্যাচিউর? কখনোই না। তাহলে যদি ম্যাচিউর না হয়, তাহলে তার হাড় থেকে তো উৎপন্ন হওয়ার কথা না। তাহলে কই থেকে উৎপন্ন হবে? লাবণী, কুসুমথলিতে। ঠিক আছে, একটু তাহলে এটা একটু দেখো। তাহলে তোমার এখানে একটা তোমাদের বইয়ের মধ্যে চার্ট আছে, খুবই ইম্পর্টেন্ট, যে এই যে যখন বাচ্চার বয়স, যখন ধরো যে ভ্রূণ মানে বুঝতে পারতেছো, নিষেকের পরে জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ আসে। ভ্রূণ ধরো একটা, ধরো যে মাংসের, ধরো এরকম একটা ভ্রূণ মায়ের মধ্যে আছে, সেখান থেকে তো আস্তে আস্তে আমরা বড় হয়ে যাচ্ছি, তাই না? বড় হয়ে যাচ্ছে। তো এই যে যখন ভ্রূণ অবস্থায় ছিল, ভ্রূণের বয়স যখন কেবল 3 সপ্তাহ বা 3 উইক, এই টাইম পর্যন্ত আসলে কই থেকে রক্তটা উৎপন্ন হবে? এই ভ্রূণের দেহের মধ্যে কই থেকে রক্তটা আসবে? কই থেকে আসবে? কুসুমথলি।
কুসুম থলি মানে পুরোটাই ধরো একটা কুসুম, ডিমের যেরকম কুসুম, ধরো এটা ডিমের কুসুম, এই পুরোটাই তো কুসুমই মনে হইতেছে, মানে পুরোটাই দেখো রক্ত। তাহলে এটা আসলে কই থেকে উৎপন্ন হইতেছে? একটা ভ্রূণ মানে তো এরকম একটা ছোট পিণ্ডের মতো, সেখানে রক্তটা কই থেকে আসবে? কুসুমের থলি থেকে আসবে, সেটাকে ইয়ক স্যাক বলা হয় ইংলিশে। স্যাক মানে থলি, ইয়ক মানে কুসুম। তোমরা সবাই জানো যে ইয়ক স্যাক থেকে উৎপন্ন হয়। তখন তোমার এই যে ভ্রূণের বয়স যখন 3 সপ্তাহ, এই টাইম পর্যন্ত ভ্রূণের যখন 3 সপ্তাহ বয়স, এই প্রথম থেকে শুরু করে 3 সপ্তাহ পর্যন্ত তোমার উৎপন্ন হইতেছে কই থেকে? কুসুম থলি থেকে। ইম্পর্টেন্ট নৈবিত্তিক, যে ভ্রূণের বয়স যখন কেবল 3 সপ্তাহ বা 3 সপ্তাহের কম, তখন তার দেহে কই থেকে রক্তটা উৎপন্ন হবে? কারণ তার দেহ তো অক্সিজেন লাগবে, সেই অক্সিজেনটা তো ক্যারি করবে কে? লোহিত রক্তকণিকা। তাহলে তার দেহের মধ্যে কি হাড় আছে? নাই। অস্থি আছে? নাই। তাহলে তার দেহের তো সেই অক্সিজেন পূরণ করতে হবে, বহন করতে হবে। তাহলে তার দেহের মধ্যে কি আরবিসি লাগবে, সেই আরবিসিটা কই থেকে উৎপন্ন হবে? এই কুসুম থলি বা ইয়ক স্যাক থেকে উৎপন্ন হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যখন তোমার মায়ের পেটের মধ্যে থাকে আপ টু 6 মাস পর্যন্ত, মানে 6 মাস পর্যন্ত, মায়ের পেটের মধ্যে যখন সে 6 মাস পর্যন্ত থাকে, এই 6 মাস পর্যন্ত তোমার তাদের দেহের মধ্যেও কিন্তু অতটা তখন হাড় কি শক্ত হবে? মায়ের পেটের মধ্যে যখন ধরো যে বাচ্চার বয়স 6 মাস, তখনও কিন্তু তার দেহের হাড়গুলো শক্ত না, মানে ম্যাচিউর না, পরিণত না। যেহেতু পরিণত না, তাহলে পরিণত যেহেতু নয়, তাহলে তার হাড়ের মধ্যে কি অস্থিমজ্জা ভালো মতো থাকবে? থাকবে না। তাহলে অস্থিমজ্জা তো ভালো মতো না থাকে, তাহলে কি তার হাড়ের অস্থিমজ্জা থেকে আরবিসি উৎপন্ন হবে? হবে না। তাহলে তার কোথা থেকে উৎপন্ন হয়? যকৃৎ থেকে উৎপন্ন হয়। যকৃৎ বা প্লীহা থেকে উৎপন্ন হয়। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে তোমার মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে 6 মাস পর্যন্ত, এই 6 মাস পর্যন্ত তোমার 6 মাস পর্যন্ত কোথা থেকে উৎপন্ন হয়? রক্তগুলো যকৃৎ থেকে উৎপন্ন হয়। কারণ যকৃৎ তখন অতদিনে তোমার সেই বাচ্চার দেহের মধ্যে উৎপন্ন হয়ে যায়। সেই যকৃৎ থেকে উৎপন্ন হইতেছে তোমার আমাদের এই যে আরবিসি কণিকাগুলো। ঠিক আছে? কুসুম থলিটা আসলে ভাইয়া ওই যে ছোট্ট একটা মাংসপিণ্ড, ওর মধ্যে ওটাকেই বোঝানো হয়েছে। বুঝছো? ওকে, তাহলে তোমার এই যে আরবিসি কোথা থেকে উৎপন্ন হইতেছে? যকৃৎ থেকে উৎপন্ন হইতেছে। কখন? যখন তার বয়স 6 মাস পর্যন্ত, বাচ্চার বয়স 6 মাস মায়ের পেটের মধ্যে যখন সে বিদ্যমান। ঠিক আছে? এরপরে দেখো জন্মের পরে যখন তুমি জন্মগ্রহণ করবা, জন্মের পর, তাহলে জন্মের পর তুমি মোটামুটি কি একটা স্টেবল, মানে তুমি একটা মোটামুটি একটা আদর্শ বেবি হয়ে যখন বাইরে চলে আসবা, তখন তোমার হাড় কিন্তু থাকে। এই জন্মের পর উৎপন্ন হয় কই থেকে? তখন তুমি অ্যান্সারটা করবা অস্থি থেকে, অস্থি মজ্জা থেকে। বুঝছো? তাহলে তোমার এখানে 3টা প্রশ্ন, যে ভ্রূণ অবস্থা যখন 3 সপ্তাহ বয়স, তখন এই টাইম পর্যন্ত কুসুমথলি থেকে উৎপন্ন হইতেছে। এরপরে যখন 6 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে থাকে, তখন যকৃৎ থেকে উৎপন্ন হইতেছে। এরপরে তোমার জন্মের পরে উৎপন্ন হইতেছে কি? যখন জন্মগ্রহণ করে বাইরে তুমি পৃথিবীর আলো দেখছো, তখন উৎপন্ন হইতেছে অস্থির মধ্যে যে অস্থি মজ্জা থাকে, সেই অস্থি মজ্জা থেকে উৎপন্ন হইতেছে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি, আর একটু বাকি ছিল তোমাদের, ইনশাল্লাহ সামনের দিন এগুলো করাবো। অনেকেই বলতেছো যে শেষ করেন। কুসুম থলিটা আসলে ভাইয়া বা আপু, এটা আসলে এমব্রায়োনিক, মানে তোমার এটা টার্মটা একটু জটিল টাইপের মেডিকেল টার্মে, এমব্রায়োনিক স্যাক। এটা অন্য একদিন তোমাদের বুঝাবো নি। এমব্রায়োলজি বলা হয় মেডিকেলের একটা সাবজেক্ট, এমব্রায়োলজি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তে হয় মেডিকেলে এমব্রায়োলজি। সেখানে তোমার বিভিন্ন টাইপের কুসুম থলি কিভাবে আসলে সেখান থেকে উৎপন্ন হইতেছে সেগুলো জানানো আছে তোমাদের, সেটা আমি জানাবো নি, সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই, নাকি একটু বাকি ছিল, সেটা তোমাদের সামনের দিন আবার শুরু করে শেষ করবো না। সামনের দিন শ্বেত রক্তকণিকা শুরু করব। আজকে মোটামুটি কাজটা বাকি আছে লোহিত রক্তকণিকার, সেই কাজগুলো সহ আরেকটু অল্প বাকি ছিল, সেটা সহ আমি তোমাদের সামনের দিন ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। শেষ করলাম। আসসালামু আলাইকুম।